সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ন্যারেশন। এই ন্যারেশন নিয়ে তোমরা যে সমস্যার সম্মুখীন হওনি এমন কথা বলা কিন্তু প্রায় অসম্ভব। আমরা সবাই জানি ন্যারেশন শিখতে হলে আমাদেরকে কিন্তু অনেক কৌশলী হতে হয়, অনেক নিয়ম আয়ত্ত করতে হয়। আমি আজকে তোমাদের আলোচনা করব কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় এবং প্যাসেজ ন্যারেশন। আমি আজকে প্যাসেজ ন্যারেশনের A to Z নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই ন্যারেশনের মূল রহস্য উদ্ঘাটন করতে হয়। আজকের এই ক্লাসের পরে তোমাদের ন্যারেশন নিয়ে আর কখনোই সমস্যা হবে না। ন্যারেশনে আমি আজকে মূল আলোচনায় যাচ্ছি। আমরা সকলেই জানি ন্যারেশন দুই প্রকার। ন্যারেশনের আরেকটা নাম হচ্ছে স্পিচ। ন্যারেশন কথাটির অর্থ হলো উক্তি। একইভাবে আমরা যদি স্পিচ কথাটি ব্যবহার করি সেটার বাংলা হলো কিন্তু উক্তি। তাহলে ন্যারেশন বলতেও যেটা বোঝায়, স্পিচ বলতেও কিন্তু সেই জিনিসটি কিন্তু বোঝায়। আমরা এখান থেকে এটা জানতে পারলাম। আমরা আজকে আলোচনা করব শুধু প্যাসেজ ন্যারেশনের নিয়ম নিয়ে। আর এই প্যাসেজ ন্যারেশনের নিয়ম আয়ত্ত করার পরে তোমরা আজকের এই ক্লাসের পরে আর কখনোই সমস্যার সম্মুখীন হবে না এবং তোমরা ফাইনাল পরীক্ষায় অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষায় তোমরা অনায়াসে কিন্তু উত্তর করতে পারবে। তাহলে আমরা চলে যাই সরাসরি আমাদের মূল আলোচনায়। আর এর জন্য আমি বোর্ডে এসেছে এমন একটি ন্যারেশন লিখব এবং সেটা কিভাবে আমরা প্যাসেজ ন্যারেশন সেটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সরাসরি আমরা মূল বোর্ডের যে প্রশ্ন এসেছে সেটাতে চলে গেলাম। আজকের যে ন্যারেশনটি নিয়েছি এটা বরিশাল বোর্ড 2024 সালে এই ন্যারেশনটি এসেছিল। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশন এবং আমি এই প্যাসেজটি নিয়েছি মূলত শেখানোর উদ্দেশ্যে, যাতে খুব সহজে শেখানো যায়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব আমাদেরকে প্রথমেই খুঁজে নিতে হবে এখানে দুইজন ব্যক্তি অথবা দুইজন পক্ষ কিন্তু সবসময় থাকবে। আমি আবারও বলছি, ন্যারেশন করার শুরুতেই আমাদেরকে আগে দুইজন ব্যক্তিকে বা দুইটি পক্ষকে খুঁজে নিতে হবে। সেটা প্রথমেও থাকতে পারে, একেবারে প্যাসেজ ন্যারেশনের মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। তবে আমরা যখন ন্যারেশন করব তখন আমাদেরকে কিন্তু এই দুই পক্ষের বা দুইজন ব্যক্তির উল্লেখ প্রথমেই করতে হবে। তাহলে আমরা ন্যারেশন করার আগে দেখে নেব দুইজন পক্ষ কে কে বা দুইজন ব্যক্তি কে কে। ঝগড়া যেমন একা একা হয় না, ঠিক তেমনি এই ন্যারেশনে কিন্তু দুইজন রয়েছে বা দুইটি পক্ষ রয়েছে। একটি পক্ষ যখন কথা বলবে তখন অপর পক্ষ চুপ থাকবে এবং অপর পক্ষ যখন কথা বলা শুরু করবে তখন কিন্তু প্রথম পক্ষটা আবার নীরব থাকবে। তাহলে এখানে আমরা দেখে নেব দুইটি পক্ষ কে কে। তাহলে দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন যাবৎ অনাহারে আছি। দ্য মেড সেইড, কুমারী বলল, হোয়াই ডু বেগ, তুমি কেন ভিক্ষা করো? ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না? তাহলে এখানে কিন্তু লক্ষ্য করো, এখানে বৃদ্ধ লোকটি বলছিল আর এখানে কিন্তু মেয়েদের উল্লেখ রয়েছে। মেয়েট কিন্তু এখানে বলছে তুমি কেন ভিক্ষা করো, তুমি কি কাজ করতে পারো না? নো, না, আই অ্যাম আনএবল টু ওয়ার্ক, আমি কাজ করতে অক্ষম। সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বলল। তাহলে আমরা প্রথমেই দেখে নিব কোন ব্যক্তি কোন লাইনগুলো বলেছে, সেই ব্যক্তিকে আমরা কিন্তু আগে শনাক্ত করে নেব। এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে এবং কিন্তু এখানে এসে কিন্তু ইনভার্টেড কমা শেষ হয়েছে, প্রথম ইনভার্টেড কমা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কে বলেছে? এখান থেকে এই পর্যন্ত বলেছে হচ্ছে দ্য ওল্ড ম্যান। আবার এখান থেকে এই পর্যন্ত বলেছে কে? এখান থেকে এই পর্যন্ত বলেছে দ্য মেইড এবং এই শেষের এই লাইনটি বলেছে কিন্তু দ্য ওল্ড ম্যান। তাহলে আমরা এই ন্যারেশন করার সময় প্রথমেই আমরা যে কাজটি করব, আমাদের মন থেকে সবগুলো লাইন ডিলিট করে দেব, শুধুমাত্র প্রথম লাইন ছাড়া। আমরা মনে মনে ভাববো যে আমরা শুধুমাত্র একটি সেন্টেন্সে ন্যারেশন করছি। আমি আবারও বলছি, আমরা মনে মনে ভাববো শুধুমাত্র একটি সেন্টেন্সে ন্যারেশন করছি। তাহলে আমরা প্রথমেই লিখব দ্য ওল্ড ম্যান, দ্য
ওল্ড ম্যান, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু আস্কড ব্যবহার করতে হবে। আস্কড কাকে বলল সেটা প্রথমে উল্লেখ না থাকলেও সেই ব্যক্তির উল্লেখ যদি মাঝখানে থাকে বা শেষে থাকে তবু আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু লিখতে হবে কে বলল এবং কাকে বলল, সেটা কিন্তু প্রথম লাইনে অবশ্যই অবশ্যই লিখতে হবে। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড, বৃদ্ধ লোকটি বলল, কাকে বলল, দ্য মেইড কিন্তু রয়েছে উল্লেখ, তাহলে দ্য মেইড। এতটুকু বুঝতে মনে হয় তোমাদের আর সমস্যা থাকবে না, যেহেতু তোমরা একটু পারো ন্যারেশন, এটা তোমাদের জন্য অনেক সহজ হবে। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড, তারপর আমাদের কি করতে হয়, আমাদের যেহেতু প্রশ্নবোধক বাক্য সেহেতু আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে কি করতে হয়, ডাব্লিউএস কোশ্চেন অথবা ইফ থাকলে সেটা কিন্তু বসাতে হয়। আমরা কি বসাবো এখানে, ইফ বসাবো, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন শুরুতে কিন্তু নেই, তাহলে ইফ বসাবো। তারপরে ইউ কাকে ধরে, ইউ কিন্তু অবজেক্টকে ধরে, সেটা বললে কি হবে কিন্তু শি। তারপরে কি রয়েছে, ক্যান রয়েছে, ক্যান থেকে ভার্বের পাস্ট ফর্ম হবে, যেহেতু আমাদের এখানে পাস্ট ফর্ম আস্কড ব্যবহার করা হয়েছে সেহেতু ভার্বটি কিন্তু পাস্ট হবে। ক্যান থেকে কুড, ইফ শি কুড গিভ। এরপরে মি রয়েছে, মিটা কার ধরবে কিন্তু সাবজেক্টকে যেহেতু ধরে ফার্স্ট পারসন থাকলে তাহলে কি হবে, গিভ হিম সাম ফুড। আমরা কিন্তু প্রথম করতে পারলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা প্যাসেজ ন্যারেশন কিভাবে করব, সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রশ্ন। তাহলে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু প্রথম লাইনে ন্যারেশন করতে পেরেছি, এবার আমরা এখানে ফুল স্টপ দেব। এরপরে আমরা আরেকটি কাজ করব, প্রথমে আমি খণ্ড আকারে একটা একটা করে বাক্যের ন্যারেশন করে দেখে দিচ্ছি, এরপরে কিভাবে শর্টকাটে প্যাসেজ করতে হয় আমি সেটাও এরপরে দেখে দেব। তাহলে লক্ষ্য রাখো, আমরা এবার কি করব, মনে মনে আমরা এই লাইনটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমাদের কি করতে হবে, আমরা মনে মনে ভাববো রয়েছে দ্য ওল্ড ম্যান সেইড আই হ্যাভ বিন স্টারভিং ফর 2 days, এই লাইনটা আমরা ন্যারেশন করব, এই লাইনটা। আর প্রথম লাইনটা আমরা কি করব, মন থেকে আমরা ডিলিট করে দেব, এটা আমরা মন থেকে ডিলিট করে দেব। তাহলে আমরা মনে মনে ধরে রাখবো কি, এখানে লেখা রয়েছে দ্য ওল্ড ম্যান সেইড আই হ্যাভ বিন স্টারভিং ফর 2 days। আমি আবার উল্লেখ করছি, আমরা মনে মনে ভাববো এখানে লেখা রয়েছে দ্য ওল্ড ম্যান সেইড আই হ্যাভ বিন স্টারভিং ফর 2 days, এতটুকু শুধু লেখা রয়েছে, আমরা এটুকুনি এবার ন্যারেশন করব। তাহলে কি করতে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ বাক্য আমাদের দ্য ওল্ড ম্যান সেইড আছে, সেইটি ব্যবহার করতে হবে, টোল্ড ব্যবহার করলেও হবে, যেহেতু যদি আমরা অবজেক্ট লিখি। তাহলে আমরা কি করব, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, আমরা কিন্তু একটি বাক্য হিসেবে কিন্তু এখানে ন্যারেশন করছি। দ্য ওল্ড ম্যান সেইড, কাকে বললো, দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য মেইড। এরপরে যেহেতু অ্যাসার্টিভ বাক্য ইনভার্টেড কমা উঠে যে কি বসে আমাদের দ্যাট বসাতে হয়, সেইড দ্যাট, আই সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে কি হবে, ওল্ড ম্যানকে ধরে হি হবে, হি। হ্যাভ বিন থেকে হবে, এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ থেকে হবে হ্যাড, এরপরে বিন স্টারভিং ফর 2 days। আমরা এতটুকু কিন্তু বুঝতে পেরেছি কিভাবে আমরা এটা করলাম, একটি একটি করে বাক্য আকারে কিন্তু ন্যারেশন করতে পারলাম। কিন্তু আমরা যদি পরীক্ষায় এভাবে লিখি আমাদের স্যাররা কিন্তু অবশ্যই নাম্বার দেবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, আর একটু উন্নতভাবে লিখতে হবে। আমাদের কি করব আমরা, তাহলে এই দুটি বাক্যকে কিন্তু আমরা জয়েন করে লিখব। আমাদের কি করতে হবে, কিন্তু জয়েন করতে হবে, জয়েন মানে একত্র করতে হবে। যদি কেউ একত্র না করে এভাবেই যদি পরীক্ষায় লিখে তাহলে কিন্তু সে পূর্ণ নাম্বারই পাবে। যদি তার মনে সংশয় থাকে
যদি মনে হয় আরেকটু অ্যাডভান্সড লেভেলে শিখবে, তাহলে সে কীভাবে এটাকে জয়েন করবে আমি এখানে জয়েন করার পদ্ধতিটা শিখে দিচ্ছি। এইভাবেই লিখবে, সব কিছুই ঠিক আছে, শুধু দুইটি বাক্যকে যদি জয়েন করতে চায় তাহলে এই যে ফুল স্টপ রয়েছে এই ফুল স্টপটা উঠে দিয়ে এখানে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটা আমাদেরকে বাদ দিতে হবে এবং এটুকুর পরিবর্তে আমাদের বসাতে হবে অ্যান্ড অলসো। আমি আবারও বলছি, আমরা কি করব, এখানে যে ফুল স্টপ রয়েছে এই ফুল স্টপটা আমরা উঠিয়ে দেব এবং এই সাবজেক্টটি উঠিয়ে দেব। এইটুকুর পরিবর্তে আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করব অ্যান্ড অলসো। যদি আমরা আরও একটু উন্নত করতে চাই তাহলে অ্যান্ড অলসো সেড টু দ্য মেইড। মেইড মানে যেহেতু কুমারী, একটা মেয়ে মানুষ, সেহেতু আমরা এখানে মেইড না লিখে যদি হার লিখি সেটাও হবে, সমস্যা নেই। যদি আমরা লিখি যে সাম ফুড অ্যান্ড অলসো সেড টু হার, সেটাও হবে। যদি কেউ মনে করে যে এখানে হারও লিখবে না, সেটাও হবে। কেন হবে? কারণ প্রথম বাক্যে কিন্তু উল্লেখ করেছি, প্রথম বাক্যে এজন্য আমরা একেবারে কিন্তু নাউন আকারে কিন্তু বসাতে হবে। সেই ব্যক্তিটির কিন্তু নাউন যদি থেকে থাকে সেটা কিন্তু ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে আমরা সেই নাউনটি বসালেও হবে বা নাউনের পরিবর্তে যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রোনাউন হবে সেটা বসালেও হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই দুটি বাক্যকে কিন্তু জয়েন আকারে কিন্তু লিখতে পারছি। তাহলে এখানে কিন্তু দুটি বাক্যকে কিন্তু জয়েন আকারে আমরা লিখতে পারছি। এবার আমরা কি করব, এবার আমরা মন থেকে এই বাক্যগুলিকে আমরা মন থেকে ডিলিট করে দেব। আমি এখানে ডিলিট করে দিচ্ছি, এখানে লিখছি। আমাদের এবার মনে রাখতে হবে এটার কাজ শেষ, ওল্ড ম্যানের কথা বলা শেষ। এবার কি করব, আমরা এখন মনে মনে ভাববো, এখানে লেখা রয়েছে দ্য মেড সেড, কুমারী বলল, হোয়াই ডু বেগ, তুমি কেন ভিক্ষা করো, ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না। তাহলে এই দুই লাইন কে বলেছে, এখানে কিন্তু দ্য মেড বলেছে, এই জন্য আমাদেরকে লিখতে হবে দ্য মেড, যেহেতু ইন্টারোগেটিভ বাক্য, দ্য মেড আস্কড, দ্য মেড আস্কড কাকে বললো, এখানে ওল্ড ম্যানকে, তাই না? আস্কড দ্য ওল্ড ম্যান। অথবা এখানে যদি কেউ ওল্ড ম্যান না লেখে, যদি কোনো ছাত্র যদি এখানে এরকম লেখে দ্য মেড আস্কড হিম, অথবা দ্য মেড আস্কড শুধু দ্য ম্যান, সেটাও হবে। অথবা এভাবে লেখে যদি দ্য মেড আস্কড, এটুকু লিখলেও হবে। তবে আমরা চেষ্টা করব সকল ক্ষেত্রে এই প্রোনাউনটি শনাক্ত করার জন্য আমরা বসানোর চেষ্টা করব। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে আমি হয়তো এই বইতে দেখলাম এখানে হিম লেখা রয়েছে, তাহলে এটা আমি যেভাবে শিখেছি এটা কি তাহলে ভুল হবে? না, ন্যারেশন হচ্ছে এমন একটি গ্রামেটিক্যাল আইটেম, আমরা যদি বাজারের 10টি বই যাচাই করে দেখি যে এটা যেহেতু একটা বোর্ডে আসা প্রশ্ন, এই 10টি প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, 10টি গাইড বই থেকে যে সলিউশন রয়েছে সেটা যদি অ্যানালাইজ করি, আমরা তাহলে দেখতে পাবো যে কোনো বইয়ের সঙ্গে কোনো বই একেবারে 100% মিল নেই, একটু না একটু কিন্তু অবশ্যই সেখানে কিছুটা পার্থক্য রয়েছে। তবে কোন পার্থক্য রয়েছে? এই ছোটোখাটো এই পার্থক্যগুলি কিন্তু রয়েছে, কিন্তু টেন্সের যে পার্থক্য এটা কিন্তু কখনোই হবে না। টেন্স সকল ক্ষেত্রে কিন্তু সব বইতে একই রকম থাকবে, শুধুমাত্র আমাদের তফাৎ হবে কোথায়, এই হিম হবে কোথাও হার, এখানে হয়তো হিম দিয়েছে, কোনো জায়গায় হয়তো দ্য ওল্ড ম্যান দিয়েছে, কোনো জায়গায় শুধু দ্য ম্যান দিয়েছে, অথবা কোনো জায়গায় কিছুই দেয়নি। এগুলোর তফাৎ হতে পারে, কিন্তু আমাদের মূল যে টেন্স সেটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না, কোনো বইতেই না। এবং কোনো বইয়ের সঙ্গে কোনো বই কিন্তু 100% অ্যাকুরেট কিন্তু কোনোটার সাথে কোনোটাই মিলবে না। এমনকি যদি বিখ্যাত কোনো দুই শিক্ষককেও যদি আমরা নিয়ে নেই, তাহলে দুই শিক্ষককে যদি আমরা একটা সলিউশন করতে বলি, এক শিক্ষকের সঙ্গে আরেক শিক্ষকের সলিউশন কিন্তু হুবহু একেবারে অক্ষরে অক্ষরে মিলবে না। কাজে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেভাবে বলছি এভাবে তোমরা পরীক্ষায় উত্তর করবে এবং পূর্ণ নাম্বার পাবে। এরপরে আমাদের কি করতে হবে, দ্য মেড আস্কড দ্য ওল্ড ম্যান, যেখান থেকে আমি ছাড়লাম
আমরা মনে মনে ভাববো কি আমাদের এই লাইনগুলো নেই, এগুলো মন থেকে ডিলিট করে দিয়েছি। শুধু আমরা কি করব, এখান থেকে শুরু, দ্য মেড সেইড হোয়াই ডু ইউ বেক, তুমি কেন ভিক্ষা করো। আমরা শুধুমাত্র একটি লাইনে আমরা কি করব, ন্যারেশন করব। তাহলে এর জন্য আমরা কিন্তু নিয়েছি কি, দ্য মেড আস্কড দ্য ওল্ড ম্যান, এখান থেকে আমরা এটা নিয়েছি। এখানে কিন্তু দ্য ওল্ড ম্যানের উল্লেখ নেই, আমি আগেও বলেছি এখানে কিন্তু দ্য ওল্ড ম্যানের কিন্তু উল্লেখ নেই, এখানে শুধু রয়েছে দ্য মেড সেড। কিন্তু আমি কি লিখেছি, আমি লিখেছি দ্য মেড আস্কড দ্য ওল্ড ম্যান। আমি কিন্তু এই দ্য ওল্ড ম্যানটা কিন্তু অ্যাডিশনাল অর্থাৎ অ্যাডেড করেছি, কিন্তু অতিরিক্ত নিয়েছি। কেন নিয়েছি, এটা আমাদেরকে নিতে হবে, মেলানোর জন্য নিতে হবে। যদি না নেই তাহলে কি ভুল হবে, না। যদি না নেই তাহলেও ভুল হবে না। আমি যদি দ্য ওল্ড ম্যান না লিখি হিম লিখি সেটাও হবে, আমি আগেই বলেছি। আচ্ছা যাই হোক, আমরা এটা নিয়ে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এই লাইনটা কিন্তু ন্যারেশন করতে হবে, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন রয়েছে এবং এটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে এই হোয়াই পরিবর্তে হোয়াই ব্যবহার করব। এখানে সাবজেক্ট ইউ রয়েছে, ইউটা কিন্তু অবজেক্টকে ধরবে, এখানে কি হবে, হি হবে। আর প্রেজেন্ট ফর্মে ছিল, এখানে যেহেতু আস্কড হয়েছে এখানে ভার্বটা কিন্তু পাস্ট হবে, তাই না। এখানে তো আমাদের বেকড হবে, কিন্তু মনে রাখতে হবে BECKED। বেকড বানানে কিন্তু শুধু ইডি না, এই জিটা কিন্তু ডাবল হয়। আমাদের আরেকটা বিষয় আমরা মনে রাখবো, যদি সাধারণত কোনো একটা শব্দ আমরা যদি লিখি, যেমন এখানে বিগ এই কথা, সরি বেগ এই কথাটি লিখলাম, এর যখন পাস করছে আমরা কি করছি, এখানে কিন্তু দুটো জি কিন্তু ব্যবহার করছি। একইভাবে আমরা যদি কাট শব্দটা ব্যবহার করি, সিইউটি, কাট থেকে যদি আমরা ব্যবহার করি কাটিং লিখতে চাই, তাহলে CUTTING হবে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য নাকি, আমরা যদি এই শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে এই শব্দটার সঙ্গে যদি আমরা কোনো সাফিক্স যুক্ত করি, তাহলে এই শেষের অক্ষরটা হচ্ছে দুইবার হয়। আমি আবার বলছি, যদি এরকম কোনো শব্দের সঙ্গে যদি আমরা কোনো সাফিক্স যুক্ত করি, অর্থাৎ পরে কোনো একটি খণ্ড আকার যে সাফিক্স রয়েছে, যেমন এরকম ইডি হতে পারে, আইএনজি হতে পারে, এরকম যখন যুক্ত করব তখন শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তখন কি হয়, এই শেষের অক্ষরটা কিন্তু মানে দুইবার হয়, দ্বিত্ব হয়। এই জন্যই কিন্তু বেগের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের কিন্তু বেগড হয়েছে, ডাবল জি হয়েছে। এবার আমরা যে কাজটি করব, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই বেগড রয়েছে, বেগড রয়েছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বেগড রয়েছে, এই লাইনটা কিন্তু শেষ হয়েছে। আমাদের কি করব, আমরা এখন ফুল স্টপ দিয়ে দেব। এরপরে আমরা কি করব, আমরা মনে মনে ভাববো এই লাইনটা আমাদের আর নেই, এটা ডিলিট করে দেবো মন থেকে। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা এবার এই বাক্যটা ন্যারেশন করব, এই বাক্যটা। তাহলে কি লেখা রয়েছে, দ্য মেড সেইড ক্যান্ট ইউ ওয়ার্ক, কুমারী বলল তুমি কাজ করতে পারো না। তাহলে এই বাক্যটি কুমারী বলেছে, সেই জন্য আমরা কি করব, আবার এখানে লিখব দ্য মেড আস্কড, দ্য মেড আস্কড কাকে বলবো, দ্য ওল্ড ম্যান। আমি এখানে দ্য ওল্ড ম্যান লিখলেও হবে, হিম লিখলেও হবে। আমি এখানে একটু আলাদা করে লিখলাম, এখানে হিম লিখলাম, আর ওল্ড ম্যান আমি দিলাম না। তাহলে দ্য মেড আস্কড হিম। এরপরে কি করতে হবে, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নাই সেহেতু আমাদের ইফ বসাতে হবে। ইফ, তারপরে ইউ যে ধরবে কাকে, অবজেক্টকে ধরবে, মানে হিমকে, তাহলে হিম হবে হি, ক্যান থেকে কুড, তারপরে কি রয়েছে, নট রয়েছে, কিন্তু নটটা হবে কুড নট, পূর্ণ নট দিলেও সমস্যা নেই, এখানে কুড নট ওয়ার্ক। এই পর্যন্ত কিন্তু আমরা লিখলাম। এখন আমরা কি করব, এটাকে একটু জয়েনিং করে লিখবো। জয়েনিং বলতে আমরা কি, একটা ব্যক্তি যদি দুইটা লাইন বা তিনটা লাইন বলে, আমরা তাহলে এইভাবে খণ্ড আকারে করে নিয়ে আমরা
শুধুমাত্র আগের নিয়ম ফলো করবো, অর্থাৎ এই ফুল স্টপটা উঠে দেব এবং এই সাবজেক্টটি উঠে দেব। এই দুটি তুলে দিয়ে আমাদেরকে কি বসাতে হবে, অ্যান্ড অলসো। এখানে আরো কিছু লেখা যায়, যেমন এখানে অ্যান্ড অলসো না লিখে যদি আমি লিখতাম অ্যান্ড ফার্দার আস্কড, অ্যাগেইন আস্কড, বেশ কয়েকটি লেখা যায়। আমরা কি করব, শুধুমাত্র অ্যান্ড অলসো ব্যবহার করব, এটি আমাদের জন্য সবচেয়ে একটি সহজ পন্থা। আমি আবারও বলছি, এখানে যদি কোনো ছাত্র অ্যান্ড অলসো আস্কড যেটা হলো, এটা যদি না লিখে লেখে অ্যান্ড অ্যাগেইন লেখে, এটাও হবে। তাহলে আমাদের কি দাঁড়াবে, অ্যান্ড অ্যাগেইন আস্কড, অথবা অ্যাগেইন না লেখার পরে যদি সে না লেখে অ্যাগেইন, যদি লেখে ফার্দার, ফার্দার, এটাও হবে। এখানে কোনো ভয় নেই, কোনো সংশয় নেই, কোনো চিন্তার কারণ নেই। তাহলে আমরা বোঝার সুবিধার্থে আমরা কি করব, আমরা একটাই শব্দ শুধু মনে রাখবো, অ্যান্ড অলসো। তাহলে অ্যান্ড অলসো আস্কড হি ইফ হি কুড নট ওয়ার্ক। এরপরে কি রয়েছে, নো, না, আই এম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম, সেই দ্য ওল্ড ম্যান, এটা কি বলছে, বৃদ্ধ লোককে বলছে। তাহলে আমরা কি করব, এটুকু দেখো, যে ব্যক্তি কথাটি বলছে সেই ব্যক্তিটি যদি বাক্যে শুনতে থাকে তাহলে ভালো, মাঝখানে থাকলেও ভালো, শেষে থাকলেও ভালো, বা উল্লেখ যদি না থাকে সেটাও ভালো। তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব, আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে ব্যক্তি কথাটি বলেছে তার নাম কিন্তু প্রথমে লিখতে হবে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক সেই দ্য ওল্ড ম্যান, এখানে ওল্ড ম্যান কিন্তু শেষে রয়েছে, কিন্তু যখন আমরা এই লাইনের যখন আমরা প্যাসেজ ন্যারেশন করব তখন কিন্তু এই ওল্ড ম্যানটা আমাদেরকে আগে লিখতে হবে, এবং এটা একটি চিরন্তন সত্যের মতো, অর্থাৎ সবসময় আমরা এটাই করব। তাহলে কি হবে, এখানে আমরা লিখে নেব সেই দ্য ওল্ড ম্যান যেহেতু রয়েছে, তাহলে আর এখানে রয়েছে কিন্তু নো রয়েছে। আমরা জানি কি নো থাকলে কি করতে হয়, আমরা নোয়ের ক্ষেত্রে কিন্তু ন্যারেশন করার সময় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি এখানে ইয়েস থাকে তাহলে কি করতে হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তো যেহেতু নো রয়েছে আমরা কি করব, আমরা কিন্তু দ্য ওল্ড ম্যান, the old man replied, the old man replied in the negative। তাহলে নোয়ের ক্ষেত্রে আমরা কি করব, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এখানে কিন্তু সেড লিখলেও হবে না, আস্কড লিখলেও হবে না, টোল্ড লিখলেও হবে না। এটা ন্যারেশনের একটি নিয়ম রয়েছে, যদি নো থাকে অবশ্যই আমাদের কি করতে হবে, রিপ্লাই বা শব্দটা ব্যবহার করতে হবে। যেহেতু এখানে কিন্তু পাস্ট টেন্সের এখানে রয়েছে, এখানে এই সেইড রয়েছে, সেই জন্য আমরা কি করলাম, কিন্তু রিপ্লাইড ব্যবহার করলাম। তাহলে দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই নেগেটিভের পরে কি করতে হবে, নো এর পরিবর্তে কিন্তু এতটুকু বসলো নেগেটিভ পর্যন্ত। এবার আই এম আনএবল এটা রয়েছে, এরপরে আমরা কি করব, দ্যাট লিখব। এটা একটি নিয়ম, যদি নো এর পরে কোনো বাক্য মানে অর্থাৎ নো এর পরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এবং সেটা কি করতে হবে, আমাদেরকে কিন্তু এই দ্যাট ব্যবহার করে কিন্তু নো এর পরবর্তী অংশ লিখতে হবে, এটা কিন্তু একটি নিয়ম। তো আমরা কি করব, এই জন্য আমাদের আই এম যেটা রয়েছে, আই এমটা কার ধরবে, কিন্তু যেহেতু ফার্স্ট পারসন এটা সাবজেক্টকে ধরবে, ওল্ড ম্যানকে ধরবে। এখানে দ্যাট আই থেকে কি হবে, হি ওয়াজ able to work। এখানে আরেকটি বিষয় রয়েছে, যেমন এখানে নেগেটিভ এর পরে আমি দ্যাট ব্যবহার করেছি, এটা ব্যবহার না করে যদি কেউ এরকম ব্যবহার করে নেগেটিভ অ্যান্ড অলসো সেড দ্যাট, এটা ব্যবহার করলেও হবে। তবে আমি খুব শর্টকাট একটা নিয়ম ব্যবহার করেছি, এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সহজে যাতে শেখা যায়, আমরা এই জন্য কিন্তু এভাবে লিখেছি। তাহলে তোমরা যেটা বুঝলে যে কিভাবে এই প্যাসেজ ন্যারেশনটা করতে হয়। আমি এখন যেহেতু এখানে এলোমেলো বোঝাচ্ছে এবং এটা বোঝার সুবিধার্থে আমি করেছি, তোমরা এতটুকু বুঝে নেবে। এরপরে একটু লক্ষ্য করো, আমি এই যে বিষয়গুলি মিশিয়ে দিয়েছিলাম
এটা আমি এবার মিশিয়ে দিয়ে সুন্দর করে লিখে দিচ্ছি। এই যে এটা রয়েছে, এই দ্য ওল্ড ম্যানকে কিন্তু আমি কি করবো এখন এখান থেকে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এই যে অ্যান্ড অলসো যেটা আমরা ব্যবহার করেছিলাম সেটা কোথায় ব্যবহার করব, এখানে অ্যান্ড অলসো, এবং এই অ্যান্ড অলসোটা আমরা এখান থেকে মিশিয়ে দিলাম। এরপরে আমরা কি করবো, একইভাবে কিন্তু এখানেও কিন্তু এই যে ফুল স্টপ এবং এই যে সাবজেক্ট এটা কিন্তু আমরা মিশিয়ে দেবো এখান থেকে। মিশিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে আমরা কি করব, এই অ্যান্ড অলসোটা এখানে লিখে দেব, অ্যান্ড অলসো, এবং এখানে যেটা রয়েছে সেটা কিন্তু আমরা মিশিয়ে দেব। এবার তোমরা লক্ষ্য করো, এবার দেখো তো আমি কি সেন্টেন্স আকারে এটা করেছি, না, সেন্টেন্স আকারে কিন্তু এই ন্যারেশন করিনি, এটা কিন্তু প্যাসেজ ন্যারেশন করেছি আমি। যেমন দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড ইফ শি কুড গিভ হিম সাম ফুড অ্যান্ড অলসো সেড টু দ্য মেইড দ্যাট হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days. The maid asked the old man why he begged, and also asked him if he could not work. The old man replied in the negative that he was unable to work. এই যে আমরা পূর্ণভাবে কিন্তু এই ন্যারেশন করতে পারলাম। এখন আরও যদি একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, আমি তোমাদের জন্য আরও কিছু বলে দিচ্ছি। তোমরা যদি এই প্রথম লাইনে কোনো নাউনের চেঞ্জ করা যাবে না, আমি আবারও বলছি, প্রথম লাইনে কিন্তু এখানে ওল্ড ম্যানের যে রয়েছে এখানে হি ব্যবহার করলে হবে না, দ্য মেইডের পরিবর্তে এখানে যদি হাল লেখো সেটাও কিন্তু হবে না। প্রথম লাইনে অবশ্যই আমাদের যদি নাউন থেকে থাকে কোথাও সেই নাউনটিকে উল্লেখ করতে হবে। এর পরে থেকে আমরা যদি ইচ্ছা করি তাহলে অবজেক্টের জায়গায় আমরা ব্যবহার করতে পারবো প্রোনাউন, এবং সাবজেক্টের জায়গাতেও প্রোনাউন ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু উল্লেখ করে দিতে হবে নাউনের কোন নাউনের পরিবর্তে বসালাম। যেমন যদি মেইডের পরিবর্তে হয় তাহলে এম লিখবো, যদি ওল্ড ম্যানের পরিবর্তে হয় তাহলে কিন্তু ও লিখবো, এরকম আমাদের কিন্তু উল্লেখ করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে ন্যারেশন করতে পারলাম এবং এভাবে আমরা প্রতিটা ন্যারেশন করব, তাহলে আমরা পরীক্ষায় কিন্তু ভালোভাবে উত্তর করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, আর এরপরে আমি আরেকটা এক্সারসাইজ করাবো, এরপরে আশা করি অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমরা সাথে থাকবে। এবং এরপরে যেটি দেখাবো এটি কিন্তু সবচেয়ে ফলপ্রসূ এবং পরীক্ষায় তোমরা একেবারে নিশ্চিত নাম্বার পাবে, তোমরা পূর্ণ নাম্বার পাবে। আমি সেভাবে কিন্তু এই শর্টকাটগুলি বুঝে দেবো। এটা প্রথম যেহেতু ভিডিও, সেহেতু আমি আসলে ওইভাবে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেও হয়তো বোঝাতে সক্ষম হইনি। আমি আগামীতে আরও চেষ্টা করব যাতে ভালোভাবে বোঝানো যায়, এই প্রত্যাশায়। আর তোমরা যদি অবশ্যই মনে করো যে ভিডিওগুলো ফলপ্রসূ তোমাদের জন্য উপকারে আসবে, অন্য কিছুই নয়, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। এতটুকুই প্রত্যাশা তোমাদের প্রতি। ধন্যবাদ তোমাদের।